ধরা পড়েননি উত্তরা পূর্ব থানা থেকে পলাতক সাবেক ওসি শাহ আলম, জানালেন ডিএমপি কমিশনার। সম্ভবত ভারত বা পাশের দেশে গেছেন। মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। গৃহায়ন কর্তৃপক্ষের দাবি 7 একর জায়গা ছিল সাংবাদিকদের জন্য বরাদ্দ। অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বললেন মির্জা ফখরুল। সংস্কারে একাধিক কমিশন হলেও শিক্ষা নিয়ে হতাশা। অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে, নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সব গায়েবী ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে হচ্ছে নতুন অধ্যাদেশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ধরা পড়েননি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওই থানারই সাবেক ওসি শাহ আলম। তিনি সম্ভবত ভারত বা পাশের কোনো দেশে চলে গেছেন, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। এ ঘটনায় অবহেলার দায়ে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় গত 8 জানুয়ারি উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গত 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। সেদিন সকালে তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে শুরু হয় অভিযান। গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, 2006 সালে সাংবাদিকদের আবাসনের জন্য 7 একর জায়গা বরাদ্দ দেয় বিএনপি জোট সরকার। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই জমি অবৈধভাবে দখলে নেয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও তার লোকজন। পরে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিকরা তাদের জমি উদ্ধারের আবেদন জানান। তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদের উদ্যোগ নেয়। তবে ভুক্তভোগীরা বলছেন, এই বস্তিতে প্রায় 20,000 মানুষের বসবাস। উচ্ছেদের বিষয়ে তাদের কোনো পূর্ব নোটিশ দেয়া হয়নি। হঠাৎ করে অভিযান চালানোয় ক্ষতির মুখে পড়েছেন তারা। গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ক্ষমতায় যেতে না পারে, এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা, ক্ষমতায় থেকে গুম, বিচার বহির্ভূত খুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশ জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পাশাপাশি বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থ 3 নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনেরও সুপারিশ করা হয়। আওয়ামী লীগের নির্দেশে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। আহত হয়েছেন কয়েক হাজার। তার সাথে আছে 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আছে বিতর্ক। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধীমুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না।
তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান তিনি। অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব। বদিউল আলম বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে সুপারিশ করেছে কমিশন। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে দুর্বৃত্তমুক্ত এবং রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এখানে আমরা কিছু প্রস্তাব করেছি, তার একটা জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের ভোটার তথ্য হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিকের পাশাপাশি তারা পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগও। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু রাজধানী নয় বরং সারা দেশে যেসব হাসপাতালে আন্দোলনে আহতরা আছেন সব জায়গায় চলবে এই সেবা। 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। একে একে নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, তোলা হচ্ছে ছবি। তবে এটি কোনো নির্বাচন কার্যালয় বা ভোটার হালনাগাদ কেন্দ্র নয়, বরং হাসপাতালেই চলছে বায়োমেট্রিকের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পাশাপাশি এবার জুলাই আন্দোলনে চিকিৎসাধীন আহতদের জন্য বিশেষ এই ব্যবস্থা ইসির। মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কেবিন ব্লকে জুলাই বিপ্লবে আহতদের ভোটার হালনাগাদ করতে যায় বিশেষ টিম। এক টেবিলে বসেই ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন আহতরা। সুযোগ পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনেরও। ওনারা এখানে এসে হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপ, আমাদের হচ্ছে ছবি নিয়ে যাচ্ছে একসাথে, যেটার কারণ হচ্ছে যে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা যারা হসপিটালে আছি আমাদের তো ভোটার আইডি কার্ড নিয়ে বা দেশে যে ভোটার আইডি কার্ড আমরা করবো এই অবস্থাটা আমাদের নেই। অনুমতি বলতে প্রকাশ করার মতো না আর কি, এটা কখনো কল্পনা করতে পারিনি এত সহজভাবে কাজটা করবে। খুবই ভালো লাগছে, কারণ আমরা যদি এটা বাহির থেকে করতাম অথবা বাড়িতে যেয়ে করতাম তাহলে সেক্ষেত্রে অনেক হ্যাসেল ভয় হইতো। সো আমরা তো রুগী, আমাদের তো হাঁটা চলা একদমই নিষিদ্ধ। এখানে আমরা তো অনেকে মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন এই বিশেষ সুবিধা। কর্তৃপক্ষ বলছে, দিনব্যাপী চলবে ভোটার হালনাগাদ কার্যক্রম। আমরা এখানে যে সার্ভিসগুলো দিচ্ছি তার যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে দিচ্ছি। আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত তাদের কার্ড দেওয়া হচ্ছে কমিশনের অনুমতিতে। 1.5 সপ্তাহের মধ্যেই করা হবে হস্তান্তর। নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত। এনআইডি কর্তৃপক্ষ বলছে, শুধু ঢাকার হাসপাতালগুলোই নয়, পর্যায়ক্রমে এই সেবা দেওয়া হবে সারা দেশে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, এই আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই মুহূর্তে সব বদলে দিতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে ধাপে ধাপে এগোতে হবে। অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে, এমনটা মন্তব্য করেন তিনি। বলেন, অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি, তাই ন্যূনতম সংস্কারের পরেই দেওয়া উচিত নির্বাচন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার। হঠকারিতা করা যাবে না,
অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। সাম্প্রতিক সময় নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, 2 সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করা হবে। এ সময় তিনি জানান, বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশ হচ্ছে। এর আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, বিবাহের উপর আরোপিত করও বাতিল করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনের ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন নির্ধারণ করবে কখনো কিভাবে সংবিধান সংস্কার হবে। কোন ধারাতে করা হয়? বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে, পুলিশকে অ্যাসল্ট, পুলিশকে কর্তব্য কর্মে বাধা, আর হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয়, প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, জানান অর্থ উপদেষ্টা। বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেখানে কৃষি পণ্য কম মূল্যে বিক্রির বিশেষ OMS কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই কার্যক্রমে সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ OMS প্রকল্পের সময়সীমা ছিল, সেটির সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেয়া হতো, সেটা আর দেয়া যাচ্ছে না। বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ OMS কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করা গেছে ঢাকা এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটা এর একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তাহলে সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ তদন্তে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টে গেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল CIC। সকাল থেকে তারা সেখানে তথ্য সংগ্রহ করছে। 2015 থেকে 20 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 22 পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলেন এই রিসোর্ট ও পার্ক। অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে তিনি কিনেছেন। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে। এসব অভিযোগের তদন্তে গত বছরের 5 জুন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল সাভানা পরিদর্শন করে। এর আগে 3 জুন পার্কটি বন্ধ করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। জয়পুরহাটের 5 বিবি হাটখোলা সীমান্তে কাঁটাতার এনে রেখেছে বিএসএফ। অবশ্য বিজেপির বাধায় শুরু করতে পারেনি কাজ। এই ঘটনায় বিজেপি ও বিএসএফ এর বৈঠক শেষ। আরও জানবো, সীমান্ত এলাকা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। মুরাদ,
বৈঠক তো শেষ, বিজেপি কি জানালো একটু জানাবেন বিস্তারিত। শাওন, কিছুক্ষণ আগেই, এখন থেকে 10-15 মিনিট আগেই বৈঠক শেষ হয়েছে। তো আমরা বিজেপির সাথে কথা বলেছি। বিজেপি আমাদেরকে যেটি জানিয়েছে যে ভারত যখন, আপনি জানেন যে গত দর্শক দুঃখিত, মুরাদের সঙ্গে সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি, হয়তো পরবর্তীতে আবারও আসবো তার কাছে। যাচ্ছি পরের সংবাদটিতে। বাণিজ্যের সাথে রাজনীতি মিলাবে না সরকার, ভারত ও মিয়ানমার থেকে খাদ্যপণ্য আমদানি প্রসঙ্গে এই মন্তব্য করলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে খাদ্যপণ্য আমদানি সহজ ও লাভজনক। সরকার ভারত, পাকিস্তান, মায়ানমার ও ভিয়েতনাম থেকে এবছর 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। ইতিমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় 50,000 টন চাল এসেছে। পাকিস্তান থেকেও 50,000 টন আসবে, কারণ বাজারে চালের দাম কমে যাচ্ছে। চাল আমদানির কারণে বাজারে মোটা চালের দাম 5 টাকা কমেছে বলেও জানান উপদেষ্টা। এছাড়া রমজান মাসে সারা দেশে 50 লাখ মানুষের জন্য একটি খাদ্য বান্ধব কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান তিনি। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, যে আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে 1 লাখ টনের চুক্তি করেছে, আরও তারা বিক্রি করতে চাচ্ছে। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে। মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। আরও আমরা চেষ্টা করছি অন্য কোন সুযোগ পাওয়া যায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।